সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মরদেহ। সন্ধ্যা 6:45টার দিকে আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। এরপর হাদির মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। কাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে তার জানাজা। বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত, এনসিপি নেতারা সহ অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা। শরীফ ওসমান হাদি সবার মুখে মুখে আজ শুধু এক নাম। প্রত্যাশা ছিল হাদি ফিরবেন সুস্থ হয়ে, জনপ্রতিনিধি হয়ে রুখে দাঁড়াবেন অন্যায় অবিচারের বিরুদ্ধে। সবার সব প্রতীক্ষা শেষ করে হাদি ফিরেছেন ঠিকই, তবে ফেরেনি তার তীক্ষ্ণ প্রতিবাদ আর প্রতিবাদের আওয়াজ। জুলাই যোদ্ধা ওসমান হাদি চেয়েছিলেন যাপিত জীবনের মতো সাদামাটা হবে তার সব যাত্রা। সবুজের কফিনবন্দি হাদির শান্ত নিথর দেহ নিয়ে সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা ফ্লাইট জন্মভূমির মাটি ছোঁয় সন্ধ্যা 6:45টার দিকে। ওসমান হাদির মরদেহ বরণ করতে বিমানবন্দরে ছিলেন রাজনীতিক সহ অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, আর রাজপথে ছিল হাজারো মানুষ। বিমানবন্দর থেকে ওসমান হাদি মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। শনিবার দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ওসমান হাদির জানাজা। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে সমাহিত করার কথা রয়েছে। বাদ জোহর বলাটাই শ্রেয়, যে জোহরের ডাকটায় নামাজ হবে, তারপরে বাদ জোহরে আমরা সবাই মিলে সমবেত হব। 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। তাৎক্ষণিক তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল। উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। 7 দিনের জীবন মৃত্যুর লড়াইয়ে হার মেনে বৃহস্পতিবার রাতে মারা যান শরীফ ওসমান হাদি। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করছে ছাত্র জনতা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব পান্থ, সেখানকার পরিস্থিতি সার্বিকভাবে জানাবেন আমাদের। রেদওয়ান, যেমনটি বললেন আপনি, আসলে এখন পর্যন্ত যদি অবস্থার কথা বলি, বিশেষ করে ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, যারা বিশেষ করে শরীফ ওসমান হাদির যে সংগঠনটির মুখপাত্র ছিলেন, সেই কর্মীরা কিন্তু এখনও শাহবাগ অবস্থান করছেন এবং স্লোগানে মুখরিত করছেন। আমি যদি একটু দেখাই আমার ঠিক এই পাশের যে চিত্রটি, আসলে শরীফ ওসমান হাদি, তার জন্য কিন্তু আসলে আজ সারা রাত ইনকিলাব মঞ্চের এই কর্মীরা থাকবেন বলেও জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে। এছাড়া কিন্তু বিশেষ করে দিন সন্ধ্যা নাগাদ যখন এই শাহবাগ চত্বরটা অবরোধ করা হয়েছিল, তবে সন্ধ্যার পরবর্তীতে সাধারণ জনগণের ভোগান্তির কথা চিন্তা করে কিন্তু অবরোধ ছেড়ে দিয়ে ঠিক পুলিশ বক্স, অর্থাৎ শাহবাগ পুলিশ বক্সের ঠিক পাশেই কিন্তু গোল হয়ে বসে তারা কিন্তু আসলে তাদের এই যেই প্রতিবাদ, সেই প্রতিবাদটি করে যাচ্ছে। তারা বলছেন যে মিছিলের মধ্যে যে আসলে বিশেষ করে যে শরীফ ওসমান হাদির যারা হত্যাকারী যারা ছিলেন, যারা ষড়যন্ত্রকারী, তাদেরকে যেন দ্রুত ফিরিয়ে আনা হয় এবং সেই হত্যার বিচার যেন সুষ্ঠুভাবে করা হয়। তারপর আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা ইনকিলাব মঞ্চের এখানে আয়োজন করেছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা এখানে কতক্ষণ থাকবেন এবং কখন এসেছেন? আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে বলতেছি, এসেছি জুমার নামাজের পর, যাব ইনশাআল্লাহ বিচার, খুনির বিচার পাওয়ার পর। কিন্তু রেদওয়ান, শুনছিলেন তারা দুপুরের পর থেকে এসেছে এবং যতক্ষণ না বিচার পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবে। তবে পরবর্তীতে যদি কোনো আপডেট পাওয়া যায় শাহবাগের, অবশ্যই সেটি আপনার মাধ্যমে আমরা জানিয়ে দিব। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা সেটা জেনে নিতে চাই। হাসিব পান্থ, ধন্যবাদ আপনাকে। হাদি হত্যার প্রতিবাদে উত্তাল রাজধানী। জুমার পরপরই জাতীয় মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদে মুখর হন বিক্ষুব্ধরা। শাহবাগে নামে মানুষের ঢল। সবার একটাই দাবি, হাদি হত্যার দ্রুত বিচার, ভারতীয় আগ্রাসন বন্ধসহ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করুক সরকার। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করে ছাত্র জনতা। স্লোগানে মুখর রাজধানীর রাজপথ। হাদি হত্যার বিচারের দাবিতে নেমেছে ছাত্র জনতার ঢল। বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। রাত পেরিয়ে ভোর, সকাল গড়িয়ে দুপুর।
হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষুব্ধ মানুষের ক্লান্তি নেই। জুমার নামাজের পরপরই প্রতিবাদে মুখর হয় বায়তুল মোকাররম এলাকা। শহীদ করে দেওয়ার মাধ্যমে, এভাবে দমিয়ে দেওয়ার মাধ্যমে এই বাংলাদেশের স্বদেশপন্থী, এই বাংলাদেশপন্থী শক্তিকে উৎখাত করা যাবে না। এদিকে জুমার পরপরই শাহবাগে বাড়তে থাকে বিক্ষোভকারীদের ভিড়। প্রতিবাদ সমাবেশে দাবি ওঠে ভারতীয় আগ্রাসন বন্ধ হোক। জুলাই আগস্টে অনেক মামলা দেখেছি, মামলা হয়, মামলা বাস্তবায়ন হয় না, আসামি যায় আবার চলে আসে। আমার ভাই গত শুক্রবারে গুলি খেয়েছে, শুক্রবার ইন্তেকাল করেছে। আগামী শুক্রবারের আগে তার খুনিদের ফাঁসি চাই, অ্যারেস্ট হওয়া চাই। আমাদের দেশের যে উপদেষ্টারা আছে আঙ্গুল মুখে দিয়ে ঘুমাচ্ছে, তাদের কি বিবেক জাগ্রত নেই? হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি করছেন বিক্ষোভকারীরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে উত্তাল পুরো দেশ। ফুঁসে উঠেছে ছাত্র জনতা। দেশের বেশ কয়েকটি স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে বিভিন্ন রাজনৈতিক দলসহ ছাত্র জনতা। ওসমান হাদিকে হত্যা এবং জুলাই যোদ্ধাসহ বাংলাদেশের নাগরিকদের ভারত সরকার কর্তৃক চরমপন্থী গোষ্ঠী বলে মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে কফিন মিছিল হয়েছে। জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে ছাত্র জনতার আয়োজনে মিছিলটি শুরু হয়। এই একটা সপ্তাহে আমরা রাষ্ট্রের যে প্রশাসনের দায়িত্বহীন কর্মকাণ্ড দেখে আমরা খুবই মর্মাহত হয়েছি। ভারতের সেবা দাস হয়ে আবারও ক্ষমতায় আসীন হতে চাই। আমরা বলে দিতে চাই, আমরা জেনজি ছাত্র সমাজ জেগে থাকতে আমরা তা মেনে নেব না। ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর এনসিপির নেতাকর্মীরা। এ সময় তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। সিলেটে জুমার নামাজের পর মিছিল করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। নগরের কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে জিন্দাবাজার হয়ে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। নরসিংদীর জেলখানা মোড়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে জামায়াত ইসলামী, ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আধিপত্যবাদের প্রতিবাদী কণ্ঠস্বর ওসমান হাদির মৃত্যুতে রংপুরের শোকরেলি করেছে বিপ্লবী ছাত্র জনতা। দুপুরে শোকরেলিতে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা জড়ো হন নগরীর জুলাই মঞ্চের সামনে। আজকে বাংলাদেশে হাদিকে নিয়ে যে আমরা শোকে স্তব্ধ, বিপরীত থেকে যারা নৈরাজ্য সৃষ্টি করছে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা আমাদের ঐক্য ধরে রাখতে চাই। জুমার নামাজের পর বরিশাল নগরীর নথুল্লাবাদে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এক হাদি চলে গেছে, লক্ষ হাদি আমরা আছি না, আমরা প্রয়োজনে আরেকটা জুলাই বিপ্লব করব। ওসমান হাদির নিজ জেলা ঝালকাঠিতেও বিক্ষোভ মিছিল হয়েছে। কলেজ মোড়ে এক পর্যায়ে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। ওসমান হাদি হত্যার প্রতিবাদে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও শ্রীপুরের পল্লী বিদ্যুৎ মোড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল হয়েছে। হাদির হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিপ্লবী মঞ্চ। এছাড়া ফরিদপুর, জয়পুরহাট, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মোংলা, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁ সহ সারা দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় বক্তারা হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। হাস্যোজ্জ্বল শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমেছে গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে। হাদিশূন্য বসতভিটায় ভিড় করছেন চেনা অচেনা বহু মানুষ। কান্না, আহাজারি আর শোকাবহ পরিবেশ পুরো এলাকায়। এতদিনেও হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভের আগুন সবার কণ্ঠে। নলছিটি উপজেলার খাসমহল পৌর এলাকার এই বাড়িতেই ওসমান হাদির বেড়ে ওঠা। জন্মভূমিতে প্রতিবাদী এই যুবক এখন কেবলই স্মৃতি। ঘাতকের গুলিতে সদা হাস্যোজ্জ্বল ওসমান হাদির চিরবিদায়ে গোটা এলাকায় নেমে এসেছে শূন্যতা। শুক্রবার সকাল থেকেই হাদির বাড়িতে ভিড় করছেন চেনা অচেনা বহু মানুষ। স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত বন্ধু প্রতিবেশীরা। কণ্ঠে বিচারের দাবি। ঠিক বাবার মতো ও প্রতিবাদী কণ্ঠ ছিল, অন্যায় কখনোই প্রশ্রয় করে নাই। তার সাহসী বক্তব্য এ দেশকে, এই যুব সমাজকে অনেক দূর তার প্রেরণা আদর্শের দিকে এগিয়েছে। সকালবেলা সে বের হইতেন
কখন বাসায় ফিরতেন তার কোনো নিশ্চয়তা ছিল না। সেই বাচ্চাটাকে আমরা কি জবাব দিব? আমরা এই সমাজটাকে কি বলবো? তার বাবা কেন মারা গিয়েছেন, কার জন্য? 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া হাদির স্ত্রী ও একমাত্র অবুঝ সন্তানকে নিয়ে উদ্বিগ্ন স্বজনরা। ওসমান হাদিকে যারা হত্যা করছে তাদেরকে বিচারের মুখোমুখি করতেই হবে, এটা আমাদের 1 নম্বর দাবি। ওর যে লেখালেখিগুলো আছে, যেমন কাব্যগ্রন্থ, পাঠ্যপুস্তকের জন্য অ্যাড করা হয় এবং ওর জীবনীটার জন্য পাঠ্যপুস্তকে অ্যাড করা হয় এবং শাহবাগের জন্য একটা স্মৃতি স্তম্ভ করা হয়। ওসমান হাদিকে শেষবারের মতো দেখার অপেক্ষায় প্রহর গুনছে স্বজন ও গ্রামবাসী। নওসিটির মানুষ আজকে তার জন্য কাঁদতেছে। তার লাশটা যেন নওসিটির ঐতিহ্যবাহী চায়না মাঠে আনা হয়, সেখানে নওসিটির মানুষরা তার জানাজা পড়বে। স্বজনরা জানিয়েছেন, হাদির শেষ ইচ্ছে ছিল তাকে যেন তার বাবার কবরের পাশে সমাহিত করা হয়। আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে দরিদ্রের বলবীর চিরোন্নত মানুষের। টিবিসি নিউজ ডেস্ক। ওসমান হাদির মৃত্যু ঘিরে হামলা ও সহিংসতা থেকে বিরত থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। শুক্রবার এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। পাশাপাশি ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত সহ দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ওসমান হাদির হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই সংকটময় সময়ে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকার। দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার এখন অনেকটাই ধ্বংসস্তূপ। আগুন ভাঙচুরের বিধ্বস্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভবন দুটি। আগুন দেওয়ার ঘটনার পর আজও রাস্তায় নেমেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতার অনেকেই। তাদের কণ্ঠে ক্ষোভ আর সংবাদ মাধ্যমের প্রতি হতাশা। দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার সংবাদকর্মীদের কর্মযজ্ঞে 2 পত্রিকার যে 2 কার্যালয় প্রতিদিন ছড়াতো খবরের উত্তাপ, এখন সেখানে নীরবতা। কর্মমুখর অফিস দুটি এখন ধ্বংসযজ্ঞের সাক্ষী। বৃহস্পতিবার রাতের আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়। আগুন নিয়ন্ত্রণে এলেও রয়ে গেছে পোড়া দেয়াল, ছাই হয়ে যাওয়া কাগজপত্র আর অনেক না বলা কথা। শুক্রবারও রাস্তায় নামেন বিক্ষুব্ধ ছাত্র জনতার অনেকেই। তারা জানান ক্ষোভের কথা। দালাল ছিল এই জন্য ভাঙছে, এটার পরে একবার না খালি বারবার ভাঙার চেষ্টা করা হয়েছে। যতটুকু সাপোর্ট পেলে একটা স্বৈরাচার তার জায়গাকে শক্তিশালী করে নিতে পারে, এই প্রথম আলো ডেইলি স্টার হাসিনাকে তারা ততটুকু সাপোর্ট করেছে। ভারতীয় আগ্রাসনের সাথে সম্পৃক্ত গণমাধ্যমের প্রতি হুঁশিয়ারিও দেন তারা। দোষরা থেকে থাকেন তাহলে প্লিজ পরিচয়টা দিয়েন না, বাঁচবেন না। এই সরকারের উপর দোষ চাপাইয়ে দেওয়ার জন্য তারা নিজেরাই এই ধরনের ঘটনা ঘটাইতে পারে, কারণ তাদের অতীত ইতিহাস তাই বলে। আমরাও তো চাইতেছি পদত্যাগ করাইতে স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে বিকেলে প্রথম আলোর কর্মীরা কার্যালয়ের সামনে মানববন্ধন করেন, নিন্দা ও ক্ষোভ জানান গণমাধ্যমের ওপর হামলার। একটি কালো দিন সংবাদ মাধ্যমের জন্য, বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই এবং দাবি জানাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক, যারা দোষী ব্যক্তি তাদের খুঁজে বের করা হোক। শুক্রবার বন্ধ ছিল ওই দুটি পত্রিকা। প্রথম আলো ও ডেইলি স্টার ভবনের সামনে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন অনিশ্চিত করতে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনা ঘটেছে। দুটি পত্রিকা অফিসে আগুন হামলা, ছায়ানটে ভাঙচুর সহ দেশব্যাপী নৈরাজ্যের পেছনে পুরনো চিহ্নিত মহল এই ঘৃণ্য কাজে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বলেন, এইসব ঘৃণ্য হামলা করে পুরনো একটি চিহ্নিত মহল দেশকে নৈরাজ্যের দিকে ধাপিত করতে চায়। এদিন গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তে শহীদ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। হাদি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি বিএনপির। এ সময় সংবাদকর্মীদের হেনস্থার কথা উল্লেখ করেন দলটি। পাশাপাশি ময়মনসিংহে এক হিন্দু যুবককে পুড়িয়ে মৃত্যু নিশ্চিতের ঘটনায় নিন্দা জানিয়েছে দলটি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছেন। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি। ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহে এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, যে ঘটনা প্রমাণ করে এই পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। জাতীয় সংসদ
নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলেই আমরা মনে করছি। জনগণও মনে করছে যে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দিতে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনা ঘটে থাকতে পারে, একথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও বলেন, প্রশাসনের ভেতর এখনও ফ্যাসিস্টরা রয়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় বলেন, প্রশাসন চাইলে হামলা ঠেকাতে পারত, কিন্তু তাদের কোনো দৃশ্যমান পদক্ষেপ ছিল না। এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুও বলেন, এ হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। এদিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, নির্বাচন সামনে রেখে এ ধরনের হামলায় সরকারের নিরাপত্তা দেশের জন্য অশনি সংকেত। যে এক ধরনের, আমি যেটাকে বলি যে সক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকা, পরিকল্পিতভাবে নিষ্ক্রিয় থাকা এবং এগুলো ঘটতে দেওয়া, এইটা খুব অশনি সংকেত বাংলাদেশের জন্য। শাহবাগ কেন্দ্রিক এই বিক্ষোভের বাইরে বিচ্ছিন্ন কিছু গোষ্ঠী বা বিচ্ছিন্ন কিছু ব্যক্তি নেতৃত্বে মানুষ এসে এই দুর্ঘটনাটা ঘটিয়েছে। এইটা সরকারের যেই নিষ্ক্রিয়তা আমরা দেখতে পেয়েছি, এটা সরকারের একটা অংশের সংশ্লিষ্টতা ছাড়া, তাদের পরিকল্পনা ছাড়া এটা সম্ভব হতো না। কারণ এটাই প্রথম ঘটনা না, এর আগেও এই ধরনের ঘটনা ঘটতে আছে। রাজধানী তোপখানা রোডের উদিচি শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে লাগা আগুন আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার সন্ধ্যার দিকে একদল দুষ্কৃতিকারী কার্যালয়টিতে ভাঙচুর চালায়। এক পর্যায়ে 1:45টার দিকে সেখানে আগুন দেয় তারা। কার্যালয়ের ভেতরে সে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস স্টেশনের 4টি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে যোগ দেয়। আধা ঘন্টার চেষ্টায় রাত 8:15টার দিকে নিয়ন্ত্রণে আসা আগুন। ওই এলাকায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। দেশে আসার জন্য ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 18 বছর লন্ডন থাকার পর আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তিনি। ট্রাভেল পাস নিতে বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেন তারেক রহমান। শুক্রবার সেই ট্রাভেল পাস হাতে পেয়েছেন তিনি। বিকেল 5:30টার দিকে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে এ খবর নিশ্চিত করেছেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্রে জানা গেছে, তারেক রহমান পরিবারের 3 সদস্য, ব্যক্তিগত সহকারী সহ মোট 6টি ওয়ান ওয়ে টিকিট কেটেছেন। 24শে ডিসেম্বর লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে ফ্লাইটটি। ঢাকায় অবতরণ করবে 25শে ডিসেম্বর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। রাজধানীর বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। উনি আজকেও ওনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে, এবং সেটিও উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন। অর্থাৎ প্রসিডিউরটা সুন্দরভাবে করা হয়েছে। ওখানে উনি আইসিইউর যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সম্বলিত কেবিনে উনি চিকিৎসাধীন আছেন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 205 নারায়ণগঞ্জ 1 এবং সংসদীয় আসন 205 নারায়ণগঞ্জ 2-এ। প্রিয় দর্শক, স্বাগত CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নারায়ণগঞ্জ। সমস্ত রাজনীতিবিদদের পরামর্শ নিয়ে আমি এমন একটা আধুনিক রূপগঞ্জ গড়তে চাই, যা ঢাকা সংলগ্ন এই উপজেলা একটা দৃশ্য মানে এমন একটা উপশহর হবে যা ঢাকার আদলে একটা শহর গড়ে উঠবে ইনশাআল্লাহ। পূর্বাচল সিটি কর্পোরেশন হওয়া উচিত, কারণ পূর্বাচল এত বড় একটা জায়গা হয়ে গেছে। এখানে আর্মি হাউজিং বলেন, অন্যান্য হাউজিং মিলে এটা অনেক বড় একটি জায়গা। ইভেন এটা ডেভেলপিং একটা এলাকা। এই ডেভেলপিং এলাকায় এখানে আপনার যদি আলাদা যদি একটি সিটি কর্পোরেশন হয়, তাহলে এই সিটি কর্পোরেশনের মাধ্যমে এই জায়গাটাকে আরও বেশি উন্নতির দিকে যাবে। এটা আমি অবশ্যই চেষ্টা করব পূর্বাচল একটা সিটি কর্পোরেশন করার জন্য। একটি রাষ্ট্রকে সংস্কার করতে হলে প্রথমে তরুণদের ভূমিকা অপরিসীম। 52-র আন্দোলন, 71-এর আন্দোলন এবং 24-এর আন্দোলন সবকিছুই তরুণদের মাধ্যমেই সংগঠিত হয়েছে এবং সফলতা এসেছে। তা আমি বিশ্বাস করি তরুণদের হাতে যদি আগামী রাষ্ট্র ক্ষমতায় আসে এবং তরুণ নেতৃত্বে আসে, তাহলে সুন্দর একটি বাংলাদেশ আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল
এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, জননেতা তারেক রহমানের দল। এখানে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারদের কোনো স্থান নেই। আমি আশা করি এই ২৫০০-এ কোনো চাঁদাবাজ থাকবে না, এবং কোনো চাঁদাবাজি যদি কেউ করতে চায় বা দখলদারি কেউ করতে চায়, কারো উপর অন্যায় করতে চায়, জুলুম করতে চায়, আমরা খুব শক্ত হাতে সেটা প্রতিহত করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৮ দলীয় সমঝোতায় যদি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আমার চিন্তাভাবনা হচ্ছে ২৫০০ থেকে যত রকমের অন্যায় অত্যাচার রয়েছে সকল অন্যায় অত্যাচার দূর করে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নিয়ে সংসদে কোরআন সুন্নাহর আইন চালু করে আধিপত্য, সকল প্রকার আধিপত্যের অবসান ঘটানো। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই ধরনের ৫ই আগস্টের পরেও কিছু কিছু ঘটনা আমাদেরকে খুব, বিশেষ করে আমাকে খুব বিব্রত থাকতে হয়েছে। এই ব্যাপারে আমরা আইন শৃঙ্খলা যারা কাজে নিয়োজিত আছেন তাদেরকে নিয়ে আমরা প্রতি এলাকায় যাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় এজন্য একটা দুর্গ গড়ে তুলতে চাই। আমাদের একটা পরিকল্পনা আছে। প্রিয় দর্শক, নারায়ণগঞ্জ ১ এবং ২-এর ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজকে শেষ হচ্ছে। আগামীকাল দেখা হবে ৩ এবং ৪-এ। সে পর্যন্ত সবাই CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ শনিবার আনা হচ্ছে দেশে। বেলা 11:15টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ পৌঁছানোর কথা রয়েছে। শুক্রবার ISPR এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আরও জানানো হয়, শহীদ শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী ফ্লাইটটি শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় উগান্ডার অ্যান্টেব বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। মাতৃভূমিতে ফেরার পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ সেনা সদস্যদের জানাজা ও দাফন সম্পন্ন হবে। এদিকে এই ঘটনায় আহত আরও ৮ জন শান্তিরক্ষী এ মুহূর্তে কেনিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। তারা শঙ্কামুক্ত বলেও নিশ্চিত করেছে সেনাবাহিনী। গত 13ই ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ মিশনের একটি ঘাঁটিতে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় হতাহত হয় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। কয়েকদিন ধরে 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। সকাল গড়াতেই রোদের দেখা মিললেও কমেনি শীতের দাপট। পঞ্চগড়ে টানা 1 সপ্তাহ ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল বাতাসে কনকনে ঠান্ডা অনুভূত হলেও কুয়াশা কিছুটা কমেছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস। বেড়েছে শীতজনিত রোগের সংখ্যা। ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবীরা, কষ্ট বেড়েছে চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর। দিন এবং রাতের তাপমাত্রা 28 থেকে 9 ডিগ্রিতে ওঠানামা করছে। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে ঠাকুরগাঁওয়ে শীতের দাপট কমেছে কিছুটা। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। তবে ঠান্ডায় স্থবির শহর ও গ্রামাঞ্চল। জীবিকার প্রয়োজনে শীত উপেক্ষা করে অনেকে কাজে বের হলেও দুর্ভোগে পড়েছেন তারা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।